নমস্কার, হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আজকে আমাদের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ট্যাঙ্কি সাফ। ট্যাঙ্কি সাফ করতে 60 টাকা চেয়েছিল মাগন, 40 টাকায় রফা হয়েছে। তো মাগন সেফটি ট্যাঙ্কির লোহার চাকতি কোদাল মেরে খুলে বুড়বকের মতো চেয়ে রইল। এই বাপ, হাউসফুল না হলে ট্যাঙ্কি সাফ করায় কোন আহম্মক। কিন্তু মুশকিল হলো মাগনের আজ কোনো পার্টনার নেই। কাল হোলি গেছে, আজ রবিবার, আজও সব চলাচল জমি ধরে নিয়ে পড়ে আছে। এ বাত ঠিক যে মুর্দার কানে কানে টাকার কথা বললে মুর্দাও গা ঝাড়া দিয়ে উঠে পড়ে, কিন্তু মাতালরা তো মুর্দা নয়, আর তাদের উঠিয়েও কোনো লাভ নেই। টাকার লোভে কেউ হয়তো গাড্ডা সাফ করতে এসে ট্যাঙ্কির মধ্যে পড়ে গজব হয়ে যাবে। প্রথম ট্যাঙ্কিটাতে ময়লা, 2 নম্বরে জল, 3 নম্বরেও জল। 3 নম্বরে পয়লা বালতি মেরে গান্ধা জল তুলে ড্রেনে ঝপাং করে ফেলে মাগন আপন মনে বলে, আই বাপ, হাউসফুল। 40 টাকার তো স্লিপ পাসিনা চলে যাবে, ফিন ভিটামিন দিবে কোন? বারান্দা থেকে দত্তবাবু দেখছেন, হেঁকে বলছেন, কি বলছিস রে বেটা? মাগন ঝপাং করে দুসরা বালতি মেরে মুখ তুলে একগাল হেসে বলে, একটা বাংলা সাবুনের দাম দিবেন তো বড়বাবু, আর চায় পিনে কো পয়সা, और হোলির বকশিস। বেটা নাচ জামাই এলেন, এমন সাফ করে দিব না, একদম বেডরুম। বকবক করিস না তো, হাত চালা। বেলা ভোর তোর কাজ দেখতে দাঁড়িয়ে থাকবে কে? 3 নম্বর বালতি মেরে মাগন বলে, গিয়ে আরাম করুন না, কুছ দেখতে হবে না, কাম পুরা করে পয়সা লিব। দত্তবাবু স্টেটসম্যান খুলে পড়তে গিয়ে দেখলেন প্লাস পাওয়ারের চশমাটা চোখে নেই। চেঁচিয়ে বললেন, মুনমুন, আমার পড়ার চশমাটা দিয়ে যা তো। বলে কাগজের বড় বড় হেডিং গুলো দেখতে লাগলেন। মন দিতে পারলেন না। 40 টাকার কাজ হচ্ছে সামনে, 2 ঘন্টা, বড় জোর 3 ঘন্টা কাজ করে বেটা 40টা টাকা ঝক্কি দিয়ে নিয়ে যাবে। রোজ একটা করে সেপটিক ট্যাঙ্ক সাফ যদি করে তো মাসে কত রোজগার হয়? ভাবতে গিয়ে ফোঁস করে একটা শ্বাস বেরিয়ে গেল। 1200 টাকা! দত্তবাবু খুব জোরে হেঁকে বললেন, জোরসে চালা, জোরসে। ট্যাঙ্কির ভিতরে বকবক করছে জল, গহীন গান্ধা জল। ঝপাঝপ বালতি মারে মাগন আর বলে, চালাচ্ছি বাবা, বহুত গন্দা বাবা, বহুত কাদো। 40 রুপিয়া সির্ফ পসিনে মে গিয়া বাবা, ভিটামিন দিবে কন? মুনমুন সাজছে, সময় নেই। কদিন আগেও চুলের গুছির গোড়ায় একটা গাডার বেঁধে বেরিয়ে পড়তে পারতো। আজকাল তো আর তার জো নেই। যাদবপুরের জল এত খারাপ যে গত 2 বছরে চুল উঠে গিয়ে এই কটা হয়ে গেছে। এখন মাথায় হাত বোলালেও চুল উঠে আসে। একবার চিরুনি চালিয়ে আনলে উঠে আসা চুলের গোছা দিয়ে দড়ি পাকানো যায়। এখন বক করছে, তবু চুলের পিছনে খাটতে কম হয় না। শুধু চুল, গায়ের রং মেটে হয়ে গেল। যে দেখে সেই বলে, ইস কি কালো হয়ে গেছিস। কতবার বলেছে বাবাকে, এবার যাদবপুর ছাড়ো, আর নয়, এরপর মাথায় টাক পড়বে, গায়ের রং হয়ে যাবে টেলিফোনের মতো। পাত্রপক্ষ দেখতে এলে ভুল করে বলে উঠবে, হ্যালো। সময় নেই, শুধু শাড়িটা পরা বাকি। ব্লাউজের হুকগুলো লাগিয়ে দিবি লক্ষ্মীটি? বলতে বলতে গিয়ে সে হুশ করে চুনুর সামনে পিছু হয়ে উবু হয়ে বসে পড়ে। চুনুর মুখ দেখে তার মন বোঝা যায় না। দীর্ঘদিন ধরে সে এটা অভ্যাস করেছে। মুখে একটা ভালো মানুষই, আর বড় বড় চোখে ভাসানো দৃষ্টিতে সে চায় সব সময়। দিদিকে আসতে দেখেই চুনু একটা কাগজ লুকিয়ে ফেললো ফ্রকের ঘেরের নিচে। একক সঙ্গীত তোর ভালো লাগে? বাবা, 2.5 ঘন্টা ধরে একক গলায় গান শুনতে শুনতে মাথা ধরে যায় না? ইস, হুকগুলো সব চেপটে গেছে। লন্ডিতে দিয়েছিলি বুঝি ব্লাউজটা? আছড়ে কেচেছে, হুকের মাথাগুলো সব বসে গেছে। মুনমুন অধৈর্য হয়ে বলে, তাড়াতাড়ি কর না। করছি তো, হুকগুলো ঘরে ঢুকছে না যে। একটা সেফটি পিন দে, খুঁটে তুলি। মুনমুনের নতুন প্রেমিক এসে দাঁড়িয়ে থাকবে রবীন্দ্র সদনে। মুনমুন খুব ভালো জানে এও বেশি দিন টিকবে না। শেষ পর্যন্ত যে কে পাবে তাকে, তা কি এখনই বলা যায়?
17 বছর বয়সে কি করে বলবে আসল লোকটা কে? এখনো কতজন লোক আছে, কত রোমাঞ্চ আছে, কত রহস্য ঘটনা, তবু এখনকার মতন এই প্রেমিকটিকে সে উপেক্ষা করতে পারে না। সব সময় একটু দেরি করে যাওয়া ভালো, তা বলে বেশি দেরিও নয়, তাতে উৎকণ্ঠার বদলে বিরক্তি এসে যায়। মনের একটা হিসেব আছে, সেই হিসেব মতন একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। সে এক ঝটকায় সরে এসে বলে, ছাড় তো, তোর কাম নাই, বলে সে নিজে নিজে ড্রেসিং টেবিলের দিকে পিছু ফিরে হাত ঘুরিয়ে টপাটপ হুক লাগিয়ে ফেলে। বলে, কোথায় হুক চেপটে গেছে? আমার হাতে লাগলো কি করে? মারবো থাপ্পড়। চুনু ভাষা চোখে চেয়ে থাকে ভালো মানুষের মতো, যেন জানে না হুক ঠিক ছিল। বলল, সুচিত্রার গান রোজ তো শুনিস। বাবা, রেডিওয়, গ্রামোফোনে, মাইকে, আর কত ডাল ভাত হয়ে গেছে। সুচিত্রা কখনো ডাল ভাত হয়ে যায় না। আর হলেই কি, তুই রোজ ভাত খাস না? খারাপ লাগে? ভাত না ফেলে তো কুরুক্ষেত্র করিস। হঠাৎ কুকড়ে গিয়ে চুনু ফ্রক তুলে নাকে চাপা দিয়ে রুদ্ধস্বর সে বলে, এ মা, কি গন্ধ আসছে। প্রচন্ড সেন্ট মেখেছে মুনমুন। প্রথমে সে পায়নি, এখন পেল গন্ধটা। একটা ওয়াক তুলে দৌড়ে গিয়ে বারান্দার দরজাটা বন্ধ করে আসে। করে নাকে আঁচল চাপা দিয়ে বলল, সেফটি ট্যাঙ্ক খুলেছে, শিগগিরই জানলা বন্ধ কর। একটা দড়ি দিবেন বড় বাবু? আপ পানি নিচে হয়ে গেল, বালতিতে দড়ি লাগাতে হবে। ওহ, দড়ির কথা আগে বলবি তো, দাঁড়া দেখি আছে কিনা। মাগন একগাল হেসে বলে, 12 আনা পয়সা দিন তো নিয়ে আসি। পয়সা দিলে পাওয়া যায় সে জানি, চালাকি করিস না, দেখছি দাঁড়া। দত্তবাবু চেঁচালেন, কোথায় গেলে গো? এ বেটা দড়ি চাইছে, আছে নাকি? লীলাময়ী রান্নাঘরে নেই। খুঁজতে গিয়ে দত্তবাবু দেখেন ফাঁকা রান্নাঘরে উনুনের উপর ডাল ফুটছে। ডালের ফেনা উতলে উনুনের গায়ে পড়ে ছ্যাক ছ্যাক শব্দ উঠছে। দত্তবাবু ফিরে দাঁড়াতেই অন্যায়ের দৃশ্যটি দেখতে পেলেন। দত্তবাবু তার শ্বশুরমশাইকে বাবা ডাকেন না বলে লীলাময়ীর বড় অভিমান, কিন্তু এ লোককে বাবা ডাকা যায়? দত্তবাবু দেখতে পেলেন ভিতরের 2 ঘরের মাঝখানের প্যাসেজে তার রোগা খুনখুনে বুড়ো শ্বশুরমশাই খুব গোপনে একটা গামছায় নাক ঝাড়ছেন। শ্বশুর মশাইয়ের ভয়ে দত্তবাবু তার পরিষ্কার গামছাখানা সবসময় লুকিয়ে রাখেন, কারণ শ্বশুর মশাইয়ের নিজের 2খানা গামছা থাকা সত্ত্বেও সে গামছায় তিনি নাক ঝাড়েন না বা পায়ের তলা মোছেন না। ও দুটো কাজের জন্য তিনি সব সময়ই অন্যের গামছা চুরি করেন, এখনো করছেন। আরো আছে, নিজের হাওয়াই চপ্পল থাকা সত্ত্বেও পায়খানায় যাওয়ার সময় শ্বশুর মশাই লুকিয়ে জামাইয়ের হাওয়াইয়ের দুটোই পায়ে দিয়ে যান। কার না রাগ হয়, কিন্তু মুখোমুখি চোটপাট করে কিছু বলাও যায় না, কুটুম মানুষ। দত্তবাবু প্যাসেজটার মধ্যে গিয়ে এগিয়ে বললেন, গামছাটা আপনি পেলেন কোথায়? বাবা ডাকেন না বলে যে শ্বশুর মশাই দত্তবাবুকে খুব কম খাতির করেন তা নয়, বরং বেশিই করেন। বাবা ডাকেন না বলেই খাতির করেন, খাতিরের চেয়েও বেশি ভয় পান। বুড়ো মানুষ ভয়ে হাঁ করে আছেন। আড়ষ্ট হাতে জামাইয়ের গামছা সামলে নিয়ে বললেন, এখানেই ছিল, সরিয়ে রাখছি, দেখো তোমার গামছায় যেন কেউ হাত না দেয়, কাউকে হাত দিতে দেবে না, আমিও সবাইকে বারণ করি, অধীরের গামছায় তোমরা কেউ। দত্তবাবু মুখটা কুঁচকে সরে এলেন। গামছাটা আজ আরেকবার কাচিয়ে নিতে হবে। সরে আস্তে আস্তে শুনতে পেলেন খ্যাক করে থুতু ফেলার শব্দ। পিছনে আর তাকালেন না, তাকালে আজ আর সারাদিন জল খাওয়া হবে না। প্যাসেজে জলের পুজো রাখা। শ্বশুর মশাই সারাদিন বাড়ির সর্বত্র থুতু ফেলছেন, সর্বত্র। লীলাময়ী নিঃশব্দে দাঁড়িয়ে আছেন বাইরের ঘরে দরজার পাশে। একটু গোপনীয়তার ভঙ্গি মাখানো তার শরীর। গোপনীয়তা বাহুল্য মাত্র, বাইরের ঘর থেকে যে আসছে তা শোনার জন্য কান পাততে হয় না। যতটা সুভদ্রাকে, ততটা আর কোনো মেয়ে মানুষকে ঘেন্না করে না অধীর। গুয়ের পোকাও কি এর চেয়ে ভালো নয়? সুভদ্রা খাটে বসে আছে, সামনের দিকে জোড়া পা ছড়ানো, পিছনে হাতের ভর, মুখ সাদা, চোখ জ্বলছে। বলল, নেকা, জানো না? তুমি বলতে পারলে কোনো ভদ্রলোকের মেয়ে বলতে পারে ও কথা? নিজেরা কি, লোকে শুনলে থুতু দিয়ে যাবে গায়ে। ভদ্রলোকের মেয়ে? আমি ভদ্রলোকের মেয়ে না তো কি, তোমার মতো ইতরের বাচ্চা? মেয়ে মানুষকে মারা ভালো নয় অধীর জানে, কিন্তু এই মুহূর্তে বুঝতে পারে মারের মতন এমন নিরাময় আর কিছুতেই নাই। মারাই বোধহয় সবচেয়ে বেশি শাস্তি।
এক পা এগিয়ে এসে সে শরীরে রিমঝিম রাগের নাচ শেষ কয়েক মুহূর্তের জন্য সহ্য করে প্রায় রুদ্ধস্বরে বলল, এই বজ্জাত মাগি, মুখ ঘষে দেবো দেয়ালে। দাও না দাও বলে চোখের পলকে উঠে আসে সুভদ্রা। একদম কাছে এসে চিতিয়ে দাঁড়িয়ে বলে, ছোট লোকের ইতরের গর্ভে যার জন্ম তার কাছে আর কি আশা করব, মারো মারো। অধিক কথা বলতে পারে না, কাঁপে, স্ট্রোক হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ডিভোর্স। সুভদ্রা ধকধক করতে করতে বলে, নেকা, জানো না তোমার শরীরে কিসের রক্ত? গোষ্ঠী শুদ্ধ বদমাইশ তোমরা, জানো না? তোমার ওই আদরের লেংড়ি বোন চুনু কেন আমাকে বিয়ের পরদিন বলেছিল, এই বৌদি তুমি কেন আমার দাদার সঙ্গে শোবে? অদীপের এই কথাটা মাথায় ঢোকে, কিন্তু সুভদ্রাই কথাটা বলতে এটা যেন বিশ্বাস হয় না। তার সমস্ত বিশ্বাসের ভূমি থেকে কে যেন তাকে তুলে ছুড়ে দেয় অন্য এক হীন আর ক্লিপ জগতে। সে কাঁপতে কাঁপতে কসাইয়ের গলায় বলে, কেন বলেছিল? সুভদ্রা সে কথা সরাসরি জবাব না দিয়ে দিগ্বসনা আক্রোশে প্রায় নেচে উঠে বলে, সহ্য হবে কেন? আদরের দাদার সঙ্গে অন্য কেউ শোয়, তাতে বুক জ্বলে যাবে না? ছি ছি, তোমরা লোক সমাজে মুখ দেখাও কি করে? অধীপ হঠাৎ পাথরের মতো শান্ত হয়ে গেল। খুন করার আগে যেমন মানুষ কখনো কখনো হয়, একটু বাদেই সুভদ্রা তার হাতে খুন হবে, সুতরাং সে নিশ্চিন্ত। সিদ্ধান্তের পর ঠান্ডা গলাতেই বলল, তুমি নর্দমার পোকা। তা তো বলবেই, নিজেরা কি শ্বশুর আমাকে ভালোবাসে বলে তোমার মা বলেনি? শ্বশুর বলেই কি, পুরুষ তো, যুবতী বউয়ের সঙ্গে অত মাখামাখি কিসের? তুমিও বলনি শুভ, তুমি বাবার সঙ্গে অত মেলামেশা করো না, বলনি? বলেছে, ঠিক কথা। মায়ের কাছে শুনে কারো এক সময় বিশ্বাস হয়েছিল বাবার সঙ্গে সুভদ্রার অত স্নেহের সম্পর্কের মধ্যে কিছু একটা অসঙ্গতি আছে, বলেছে। কিন্তু মানুষের কি ভুল হয় না? সুভদ্রা ঝোড়ো দ্রুত বেগে বলে, সন্দেহ করনি নিজের বাবাকে? অমন মাতৃভক্তির কপালে ঝাঁটা, ডাইনি মুখে পোকা পড়বে, পচে গলে মরবে। ঠিক সেই সময় দুর্গন্ধটা আসে, বহু দিনকার জমানো মল ময়লা জলের প্রচন্ড গ্যাস। ঘরটার বাতাস পলকে বিষিয়ে ওঠে, কিন্তু তারা দুজন গন্ধটাকে টেরই পায় না, কিংবা পেয়েও উপেক্ষা করতে পারে, কিংবা হয়তো তারা ঠিক এই মুহূর্তে দুর্গন্ধটাকে উপভোগই করে। আশ্চর্য বিষয়, অধীপ হাসলো। অবশ্য এটা হাসি নয়, খুন করার আগে অভ্যস্ত খুনি কখনো কখনো এইরকমই হাসে হয়তো। তারপরেই সে একটা চড় মারল। সুভদ্রার যে 5 মাসের পোয়াতি তা মনে রইল না। লক্ষ্য করলো তার 2 বছরের ছেলেও দৃশ্যটা দেখছে। চালা, জোরসে চালা, জলদি। হচ্ছে বাবা, হচ্ছে। পাম তো নেহি যে ভট ভট করে গাদা খিচে লিবে। 2 নম্বর ট্যাঙ্কিতে ঘপ করে বালতি মারে মাগন। হাউসফুল। দত্তবাবু চেঁচিয়ে বলেন, এই বেটা, ময়লা ফেলার গর্ত করবি না? হ্যাঁ হ্যাঁ, গর্ত হবে, গর্ত ভি হবে। 1 বোতল শরাবের দাম দিবেন তো বড় বাবু? নালিতে ময়লা ফেলবি তো পয়সা কাটবো। নালি আটকালে বাড়িওয়ালা 5 কথা শোনাবে, খুব সাবধান। ওই চিন্তা নাই বড় বাবু, কাম পুরা করে পয়সা লিব। প্লাস পাওয়ারের চশমাটা পরেও স্টেটম্যানের খবরগুলো দেখতে পান না দত্তবাবু। পুরোটাই আবছা, অস্পষ্ট, হিজিবিজি এবং অর্থহীন। তবু মুখের সামনে কাগজটা ধরে রাখেন মুখোশের মতো। মুনমুনকে চিঠি দিয়েছিল বাড়িওয়ালার ছেলে মিলন। সেই চিঠি বাড়িওয়ালা রসিকবাবুর হাতে পৌঁছে দিয়েছিলেন দত্তবাবু। সেই থেকে গন্ডগোলের শুরু। রসিকবাবু স্ত্রী উপরতলা থেকে পরিষ্কার শুনিয়ে দিলেন, এ হতেই পারে না, নষ্ট মেয়েটার পাল্লায় পড়ে মিলুও গোল্লায় যাচ্ছে, তুলে দাও। দত্তবাবু কিছু বলার দরকার হয়নি। লীলাময়ী নিচতলা থেকে গোষ্ঠী উদ্ধার করলেন তাদের। কয়েকদিন দত্তবাবু বুকের প্যালপিটেশনে কষ্ট পেলেন খুব। তার খুব ইচ্ছে করে যে বাড়িওয়ালার যুবক ছেলে নেই তার বাড়িতে উঠে যান, কিন্তু ইচ্ছে তো আর পক্ষীরাজ নয়। 1 বছর আগেকার সেই ঘটনা থেকেই অশান্তি চলছে। রান্না করতে করতে মাঝখানে জলের কল বন্ধ হয়ে যায়, আচাতে গিয়ে বেসিনে জল পাওয়া যায় না। লীলাময়ী নিচ থেকে দাপিয়ে চেঁচান, আর দত্তবাবুর ঝি বাসন মেজে কলতলায় ছাই ফেলে এলে ওপর থেকেও দাপানো আর চেঁচানোর শব্দ হয়। শ্বশুর মশাই বকের মতো পা ফেলে বাথরুমে যাচ্ছেন জল ঘাটতে। এ বাড়ির জলকষ্টের মূলে এই লোকটার অবদান বড় কম নেই। সারাদিন জল ঘাটছে লোকটা,
হাঁপানি আছে, সর্দির ধাত আছে, সারা রাতের কাশি আছে, আর সেই সঙ্গে জলঘাটাও আছে। জল ঘাটুক, তাতে দত্তবাবুর আপত্তি নেই, কিন্তু শ্বশুর মশাইয়ের পায়ের চপ্পলটা লক্ষ্য করলেন। দত্তবাবুর চপ্পলের স্ট্রাপ নীল রঙের, শ্বশুরেরটা খয়েরি। খয়েরি দেখে দত্তবাবু নিশ্চিন্ত হয়ে আবার স্টেটমেন্টে মুখোশ পরলেন। পড়ার দরকার ছিল, কারণ লীলাময়ী আসছেন। এসে একটা মুখ ভরা খাম দত্তবাবুর হাতে দিয়ে বললেন, এই সেই চিঠি? কিসের চিঠি? বৌমার বাক্স থেকে বোধহয় চুনু নিয়েছিল। কেন? অন্যায় করেছে, নিয়েছে। হয়তো লোভ সামলাতে পারেনি, এই নিয়েই অধীপের সঙ্গে ওই ঝগড়া। দত্তবাবু চিঠিটা হাতে নিয়ে বললেন, কবেকার চিঠি? বিয়ের আগে অধীপ বৌমাকে যেসব চিঠি লিখতো তারই একটা। কি দরকার ছিল পুরনো চিঠি জমিয়ে বুকে করে রাখবার? পুড়িয়ে ফেলা যেত না? ঘরে বয়সে ননদরা, কোলের ছেলেও বড় হচ্ছে। তুমি চিঠিটা পড়েছো? খুব দৃঢ় গলায় নয়, ঝংকার দিয়ে লীলাময়ী বললেন, পড়বো কেন? পড়নি? ওপর ওপর দেখেছি একটু। কি এমন কথা যার জন্য মাগির রাতে ঘা পড়লো? ওহ, এই দুর্গন্ধের মধ্যে বসে আছো কি করে? তুমি মানুষ না কি? দত্তবাবু বললেন, পড়ে ভালো করনি। কেন? ভালো না করারই বা কি? তুমিও দেখো না, বলে লীলাময়ী খাম থেকে চিঠিটা খুলে নিয়ে দত্তবাবুর হাতে দিয়ে বললেন, পড়েই দেখো। বৌমা কি করছে? কাঁদছে ঘরে দরজা দিয়ে। তুমি যাও। লীলাময়ী চলে গেলে দত্তবাবু চিঠিটা খোলেন। অশ্লীল, খুবই অশ্লীল চিঠিটা। মন থেকে আজ কেমন জোর পাচ্ছেন না। মনের জোরের জন্য খানিকটা নৈতিকতা দরকার। হ্যাঁ, মরালিটিটা কি তার আছে? লীলাময়ী দুর্গন্ধের কথা বলে চলে গেলেন, কিন্তু তিনি দুর্গন্ধ পাচ্ছিলেন না। ডাক্তারকে খবর দেওয়া ছিল। সদর থেকে তার হাঁক শোনা গেল, এই মাত্রই। বৌমা কোথায়? বাইরের বারান্দাটাই এখন বসার ঘর। অধীপের বিয়ের পরই বাইরের ঘরটার দরকার হলো। তখন বারান্দাটা প্লাইউড দিয়ে ঘিরে সোফা সেটটা পাততে হলো। লীলাময়ী প্রমোদ গুনলেন, বৌমাকে দেখতে এসেছে। সর্বনাশ! তার বা গালে অধীপের 5 আঙুলের দাগ ফুটে আছে এখনো। তার উপর নাগাড়ে কাঁদছে। বাইরের লোকের সামনে বেরোবে না কিছুতেই। যদিও বা বেরোয় তো ডাক্তার সবই লক্ষ্য করবে। উঠে গিয়ে তিনি ঘুমটা টেনে বললেন, বসুন। বেশি বসবার উপায় নেই, চেম্বারে রোগী বসে আছে। লীলাময়ী নিঃশব্দে গিয়ে দরজা সামান্য শব্দ করে চাপা গলায় ডাকলেন, বৌমা, বৌমা। ডাক্তারবাবু এসেছেন, দরজা খুলে দাও, ঠিকঠাক হয়ে নাও। সুভদ্রা 5 মাসের পোয়াতি, বড় ছেলে 2 পেরিয়েছে। সে হতে বড় কষ্ট গিয়েছিল। অধীপ তাই ঘন ঘন ডাক্তার ডেকে চেক আপ করায়, কিন্তু অধীপটা রাগারাগি করে বেরিয়ে গেছে। অবস্থাটা সামাল দেবেন কিভাবে তা ভাবতে ভাবতে লীলাময়ী গিয়ে চায়ের জল চাপান। চৌধুরী পারিবারিক ডাক্তার, তার কাছে তেমন লজ্জা নেই। তবু তো লজ্জা। আজকালকার বউয়েরাও ভারী নির্লজ্জ। কথায় কথায় পরপুরুষ ডাক্তারদের কাছে নিজেদের খুলে দেয়। ডাক্তাররা গোপন জায়গায় হাত দেয়, টিপ দিয়ে দেখে, অসভ্য সব প্রশ্ন করে। মাগো, লীলাময়ী মরে গেলেও পারবেন না। তাকে কয়েকবার লেডি ডাক্তার দেখেছিল, তাতে কি লজ্জা? শচীলাল ডাক্তারের গন্ধ পেয়েছেন। থুতু ফেলার জন্য তার একটা টিনের কৌটো আছে, সেইটে গিয়ে গোপনে বেসিনে ধুচ্ছিলেন। জল ঘাটছেন টের পেলে মেয়ে আজকাল বড় বকে। ডাক্তারের সাড়া পেয়ে তাড়াতাড়ি কৌটো রেখে বাইরের বারান্দায় এসে বসেই বললেন, বুঝলেন ডাক্তারবাবু, গত 2 বছর যাবৎ আমার পেটের কোনো গোলমাল নেই। চৌধুরী হেসে বললেন, বাহ, খুব ভালো। যা খাই সব হজম হয়। ইটের মতো শক্ত পায়খানা। আপনি আমাকে রোজ সকালে 2টো করে মুরগির ডিম খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যান। সে আমি বুঝবো খন। শ্বাসের কষ্টটা কেমন আছে? এইটে যা একটু কষ্ট দেয়, আর সব ভালো। লীলাময়ী চা নিয়ে এসে বাবাকে দেখে বড় বড় চোখে তাকিয়ে বলে, তোমার আবার কি? শচীলাল একগাল হেসে চৌধুরীকে বলেন, বুঝলেন ডাক্তারবাবু, লীলা ভাবে আমার পেট খারাপের কথা আমি লুকোই। কাল তাই প্যানের ওপর পায়খানা করে ডেকে দেখালাম। বল না লীলা, ডাক্তারবাবুকে কেমন পায়খানা? চৌধুরী বলেন, আচ্ছা, দেখা যাবে। লীলাময়ীর মুখ ফেটে পড়ছে রাগে। চাপা গলায় শচীলালকে বলেন, এখন ঘরে যাও তো। চা করলি? তুমি এখন চা খাবে না, স্নান করো গে, একেবারে ভাত দেব।
চাল কুমড়ো পাতায় পুর করবি না? লীলাময়ীর হাত পা নিষ্পিস করে, গোপনে আবার আসে, বৌমার ঘরের দরজা নাড়া দেন। শুনছো বৌমা? ঘরে ছেলেটা কাঁদছে অনেকক্ষণ ধরে। বাপ মায়ের রুদ্রমূর্তি দেখেই শুরু করেছিল, তারপর থেকে ভ্যাবাচ্ছেই। সুভদ্রার কান্না থেমেছে, গম্ভীর গলায় বলল, ডাক্তার বিদায় করে দিন গে, আমি দেখাবো না, আর বিরক্ত করবেন না আমাকে। ভারী অসহায় বোধ করলো লীলাময়ী। কি করবেন? চৌধুরী এসেছেনই যখন, রোগী দেখুক না দেখুক ভিজিটের টাকাটা দিতেই হয়। কিন্তু অধীপ ভিজিটের টাকা রেখে যায়নি। ইসি ট্যাঙ্কি মে আর কিছু নাহি বড় বাবু। নেই মানে? ইয়ার কি পেয়েছিস? ডান্ডা মার, মার ডান্ডা, দেখি কতখানি আছে। মাগন বলে, হ্যাঁ হ্যাঁ দেখে নিন। ডান্ডা মারতেই সেটা ভচাক করে 2 হাত পুরো ময়লায় ডুবে গেল। ওই তো এখনো অর্ধেক রয়ে গেছে, চালাকি করার আর জায়গা পাস না? 40টা টাকা কি এমনি এমনি দেব? ডান্ডা তুলে ময়লার দাগ দেখিয়ে মাগন বলে, বাস এইটুকু তো সব ট্যাঙ্কিতেই থাকে। ট্যাঙ্কি কি কখনো পুরা সাফা হয় বড় বাবু? কুচু তো থেকেই যায়। ইয়ে তো শ্রেয়ে বালু আছে। বকবক না করে কাজ করতো। হ্যাঁ হ্যাঁ কাম তো করছে বড় বাবু। 2 নম্বর ট্যাঙ্কিতে জলের নিচে ময়লা এখনো থকথক করছে, শক্ত মাল। বালতি মারলে ডোবে না, পা গর্তে ডুবিয়ে চেপে বালতি ডোবায় মগন। 2 নম্বর ট্যাঙ্কিতে জলের নিচে ময়লা এখনো থকথক করছে, শক্ত মাল। বালতি মারলে ডোবে না, পা গর্তে ডুবিয়ে চেপে বালতি ডোবায় মগন। বলে, বহুত পরেশান বাবা, একটা পুরনো জামা দিবেন তো বড় বাবু, ট্যাঙ্কি বেডরুম বানিয়ে দিব। লীলাময়ী আসছেন টের পেয়েই দত্তবাবু স্টেটমেন্টের মুখোশটা পরে নিলেন। কিন্তু লীলাময়ী এলেনি। নাকে চাপা আঁচলের ফাঁক দিয়ে বললেন, চৌধুরী এসেছে, বৌমা ডাক্তার দেখাবে না বলছে, কিন্তু ভিজিটটা তো দিতে হয়। অধীপ টাকা রেখে যায়নি। বিরক্ত দত্তবাবু বলেন, আমার ব্যাগ থেকে নিয়ে দাও গে, অধীপ এলে চেয়ে রেখো। চাইবো, কিন্তু সে দেবে কেন? তার বউকে তো আর দেখেনি। সেই তো ডেকেছে, আমরা তো কল দেইনি, রেসপন্সিবিলিটি তার। লীলাময়ী নাকটা ছেড়ে একটু দম নিতে গিয়েই দুর্গন্ধে শিউরে ওঠে। ওয়াক শব্দ করে আবার নাকে চাপা দিয়ে বলেন, বলছি কি ভিজিটটা যখন দিচ্ছি তখন আর মাগনা ছাড়ি কেন, প্রেশারটা দেখিয়ে নি। বাবার বুকটাও পরীক্ষা করুক। তুমিও তো পরশুদিন মাথা ঘোরার কথা বলছিলে, দেখিয়ে নেবে নাকি? ঠিক সেই সময় ওপর থেকে রসিকবাবু স্ত্রী চেঁচিয়ে উঠে বলেন, এই জমাদার, নর্দমায় ময়লা ফেলছো যে বড়, নালি আটকে যাচ্ছে না? মাগন মুখ তুলে বলেন, নালি টেনে দিব মা, কাম পুরা করে পয়সা নেব। কেন, গর্ত করতে কি হয়? বলা হয়নি তোমাকে গর্ত খুঁড়তে? টাকা মাগনা আসে? হ্যাঁ হ্যাঁ, গাঞ্জা কি হবে? রসিকবাবু স্ত্রী বেশ চেঁচিয়ে বলতে থাকেন, 6 মাস আগে ট্যাঙ্কি পরিষ্কার করানো হয়েছে, এর মধ্যেই যে কি করে ভরে যায় তা তো বুঝি না। কথাটা গায়ে না মাখলেও হয়, কিন্তু লীলাময়ী মাখলেন। শুনলে? দত্তবাবু স্টেটমেন্টের মুখোশ পরে ফেললেন। লীলাময়ী মুখটা সিলিং এর দিকে তুলে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। ময়লা কি শুধু আমাদের একার? ওপরতলায় বুঝি সব দেবতারা থাকেন? তারা কেউ হাগেনও না, মোতেনও না। আর জমাদারের টাকার অর্ধেক তো আমাদেরও দিতে হবে, মাগনা কাজ হচ্ছে নাকি? রসিকবাবু স্ত্রী নাগারে চালিয়ে যাচ্ছেন, সব কথা বোঝা যায় না, শুধু স্পষ্ট করে শুনিয়ে বললেন, ওই তো ছেলে ধরতে বিবি বেরিয়ে গেলেন, আর দোষ হলো কিনা আমার মিলনের। গোষ্ঠী শুদ্ধ তেড়ে এসেছিল ঝগড়া করতে। বলি, মেয়ে কোথায় যায়, কার সঙ্গে কিরকম ঢলাঢলি করে তার খবর রেখেছে কি? সে বেলাতে তো চোখে তুলসী পাতা এঁটে থাকা হয়। লীলাময়ী এখন আর দুর্গন্ধটা পাচ্ছেন না। নাকের কাপড় কখন খসে গেছে। বড় বড় চোখে লীলাময়ী স্বামীর দিকে তাকান, মুখে কথা নেই। দত্তবাবু এমন মুখের ভাবখানা করেন যেন তার মেয়ে বা তার পরিবার নিয়ে কথা হচ্ছে না, এ যেন অন্য কারো কথা। প্রচন্ড জিদ বশত তিনি কাগজে দক্ষিণ আফ্রিকার বর্ণ দাঙ্গার খবর পড়তে থাকেন। এক বর্ণও বুঝতে পারেন না। একবার ভাবলেন ডাক্তার চৌধুরীকে প্রেশারটা দেখিয়ে নেবেন। চুনুর একটা পা শুকনো কাঠি, একটা হাতও কমজোরি, বড় কষ্ট তার হাঁটা চলায়। যে তাকে দেখে সেই দুঃখ পায়, আর অন্যের এই দুঃখবোধটা খুব ভালো কাজে লাগাতে শিখে গেছে চুনু। জানলার কাছে একটা সাইকেল থেমে আছে, সাইকেলের উপর শিবাজি। ডলিকে আমি নিজের চোখে দেখেছি পাম্প ছাড়তে, চুনু খুব ভালো মানুষের মতো বলে।
কিন্তু আমার পেছনের চাকাটায় তো লিক বেরোলো। লিক? তবে ঠিক সেপ্টিবিন ফুটিয়ে দিয়েছিল। তুমি তখন মান্তুদের বাড়িতে ক্যারাম খেলছিলে না? ক্যারাম? মিথ্যা কথা বলো না। শিবাজি হেসে বললে, খেলছিলাম। তুমি ডলিকে বলেছ? না, মাইরি কালিক দিব্যি। তবে বললে কে? ডলি জানলো কি করে? বলবো সত্যি একটা কথা, কিছু মনে করবে না তো? বলো না। মান্তু, ঠিক মান্তুই বলেছে। মান্তু আজকাল ইউনিভার্সিটির ঝিলে গিয়ে কার সঙ্গে বসে থাকে জানো? তপন। সেই বদমাসটা গেলবারও আমাদের হাতে মার খেয়েছিল। এই তোমার বাবা। বলেই শিবাজি জানলার নিচে ডুব দেয়। পরক্ষণেই তার সাইকেলের ঘন্টি দূর রাস্তার দমকলের মতো ঘন ঘন রিডিং 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 শব্দে বাজতে থাকে। চুনু আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকায়। তার মুখে কোনো অপরাধ বোধ নেই। বৌদির চিঠি চুরির জন্য মা তাকে বকেনি, আসলে বকতে সাহস পায়নি, বাবাও পাবে না। দত্তবাবুও জানেন চুনুকে শাসন করার ক্ষমতা তার নেই, কাউকেই শাসন করার ক্ষমতা নেই। এ বাড়ির কেউই তার কথা শোনে না। এ চিঠিটা চুরি করেছিস? ঠান্ডা গলায় চুনু বলে, বেশ করেছি, 100 বার করব। এই মেয়ের জন্যই দত্তবাবু আর লীলাময়ী গত 5 বছর এক বিছানায় শুতে পারেনি। চুনু তখন থেকেই তার মাকে প্রায় বলতো, লজ্জা করে না তোমরা বুড়ো বয়সে একসাথে শোও? কেন শোবে? কি লজ্জা! সেই লজ্জায় লীলাময়ী দত্তবাবুকে বলেছিলেন, মেয়ে যখন চায় না তখন থাক না হয়। দত্তবাবু গম্ভীর হয়েছিলেন, কিছু বলেননি। লীলাময়ী আবার নিজে থেকে বলেন, ও তো জানে ওর স্বাদ আহ্লাদ মিটবে না, তাই বোধহয় হিংসে হবে। কিন্তু সেই আক্রোশটা দত্তবাবুর এখনো যায়নি। দাঁতে দাঁত পিষে বললেন, কি বললি? তার চেহারাটা কেমন দেখালো কে জানে, হয়তো খুবই ভয়ঙ্কর। দত্তবাবু ধীরে ধীরে এগিয়ে গেলেন। ভয় পায় না, তবে এখন পেল। পিছনে হাত নিয়ে জানলার গ্রিল চেপে ধরে তবু তেরা ঘাড়ে চুনু বললে, গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। ইয়ে, তেজ দেখাতে এলেন? মুরদ জানা আছে। কই বৌদিকে তো চোখ রাঙাতে পারো না, যখন মাকে যাতা বলে মুখের উপর। তোমার উইকনেস জানি, বেশি তেজ দেখাতে এলে সবাইকে চেঁচিয়ে বলবো। দত্তবাবু অবশ হয়ে যান, ঘেমে যান মুহূর্তের মধ্যে। মারবেন বলে হাতও তুলেছিলেন, সেই হাত সজোরে নেমে ঝুলে পড়ল ফাঁসির মরার মতো। আস্তে আস্তে ফিরে এসে স্টেটসম্যানের মুখোশ পরলেন। এই সেদিন অদীপ যখন বিয়ে করবে বলে মাকে গিয়ে ধরেছিল, সেদিন লীলাময়ীর কাছে সব শুনে কি রাগটাই না করেছিলেন তিনি। ছেলে তখন সদ্য চাকরিতে ঢুকেছে, ঢুকেই বিয়ে, পার্মানেন্ট হ, মাইনে একটু ভদ্রগোছের হোক, না হলে তো সব হ্যাপা সামলাতে হবে বাপকেই। কিন্তু দত্তবাবুর ইচ্ছে কিছু তো হয় না এই বাড়িতে, যার যা ইচ্ছে তাই করে। অদীপেরও বিয়ে হলো, নতুন বউকে দেখে ভারী মুগ্ধ হয়ে গেলেন দত্তবাবু। বহুকাল এমন মিষ্টি মুখ দেখেননি। বউ ভাতের পরদিনই মাথাখানা বুকে টেনে বলেছিলেন, এখন তুমি সংসারের কর্ত্রী। আত্মবিস্মৃত হয়ে গিয়েছিলেন, কথাটা বলা ঠিক হয়নি। সেই থেকে সংসারে অশান্তির সূত্রপাত। মনের মধ্যে পাপ আছে কি কে জানে বাবা, কে জানে। তবে পাপের চেয়েও লজ্জা অনেক বেশি। শ্বশুরমশাই কি একটা পিছনে লুকিয়ে নিয়ে চুপিসারে বাথরুমের দিকে যাচ্ছেন। উকি মারলেন দত্তবাবু, দেখলেন তার নীল স্ট্যাপের হাওয়াই চপ্পল। লীলাময়ী দুটো প্রেসারের বড়ি একসঙ্গে খেলেন, বেড়েছে। একটা ছিটকিনি খোলার আওয়াজ পেয়েছিলেন যেন একটু আগেই। মনের ভুলও হতে পারে, তবে কান খাড়া রেখেছেন। শচীলাল স্নান সেরে এসে নিজেই আসন পেতে জল থালা আর নুন নিয়ে বসে পড়েছেন। ভেতরের বারান্দায় ডাকছেন, লীলা দিবি নাকি? ঠিক এই মুহূর্তে লীলাময়ীর রাগ হলো না। কদিন আগেও শচীলাল জামাইয়ের সঙ্গে ছাড়া খেতেন না। ভদ্রতা বোধ বরাবরই প্রবল, ইদানিং এইসব হচ্ছে। লীলাময়ী বললেন, বসে থাকো একটু, যাচ্ছি। শচীলাল বসে থাকেন। দুর্গন্ধ পাচ্ছেন ঠিকই, গা করছেন না। বড় মেয়ে হিরণময়ী বলেছে নিয়ে যাবে শিগগিরই। হিরণময়ীর অবস্থা ভালো, 2 বেলা মাছ হয়, মাঝে মাঝেই পোলাও। কতকাল পোলাও খান না শচীলাল। লীলাময়ী টের পান। সুভদ্রা দরজা খুলল, প্যাসেজ দিয়ে নাতিটার পায়ের আওয়াজ ধেয়ে আসছে। কচি গলার ডাক এলো, ঠানু, ও ঠানু, আমরা যাচ্ছি। সুভদ্রা গর্জায়, এই খবরদার যাবি না, গলা টিপে মেরে ফেলবো তাহলে। একটু কাঁদে কি?
লীলাময়ী উঁকি মেরে দেখেন প্যাসেজ দিয়ে বাথরুমের দিকে গেল সুভদ্রা। ছেলের নড়া শক্ত, হাতে ধরা, সাজগোজ সব হয়ে গেছে। যাওয়ার জায়গা বলতে বাপের বাড়ি। তা যাক, বাড়িটা জুড়োবে। লীলা দিবি, শচীলাল ডাকেন। এবারে রাগেন লীলাময়ী, চাপা গর্জনে বলেন, বড়দিরও আক্কেল দেখছি। কবে থেকে বাবাকে নিয়ে যাওয়ার কথা, সব যে যার স্বার্থ দেখছে। এই বুড়োর হ্যাপা যত আমাকেই সামলাতে হবে বরাবর। শরীর আমার 12 মাস খারাপ থাকে। স্বার্থপর, সব স্বার্থপর। দ্রুত পায়ে বারান্দায় গিয়ে তিনি শচীলালের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলেন, কেন, তোমার গুণধর ছেলে বাবাকে কদিন নিয়ে রাখতে পারে না? নাকি তাতে বউয়ের মাথা ধরার ব্যামো বাড়বে? উঠোনে কোমর পর্যন্ত গর্ত করে ফেলেছে মাগন, ঘামে জবজব করছে। পায়ে কাচের টুকরো ফুটেছে একটা, সেটা নখ টেনে তুলে ফেললো। কাটা জায়গাটা হাত দিয়ে ঘষে রক্ত লেপটে দিল। কিরে, দিন কাবার করবি নাকি? হচ্ছে বাবা, হচ্ছে। মাগন গর্ত থেকে উঠে এসে 1 নম্বর ট্যাঙ্কিতে বালতি নামিয়ে বলে, আবি দেখেলিন, সব সাফা। রসিকবাবু স্ত্রী ওপর থেকে, দত্তবাবু নিচে থেকে একসঙ্গে চেঁচিয়ে ওঠেন, অনেক ময়লা রয়েছে এখনো। মাগন হাসে, বলে, ময়লা তো আছে মালিক, কিন্তু ও তো সব সুখা মাল আছে। মালটা শক্ত হয়ে গেছে বড়বাবু, উঠবে নাহি। নাম বেটা ট্যাঙ্কে, নেমে কোদাল মেরে চেঁচে তোল। টাকা কি গাছে ফলে? হা হা, বাত তো ঠিক আছে বড়বাবু, লেকিন 5 রুপয়া বকশিস দিয়ে দেবেন। 40 টাকার তো পসিনা চলিয়ে যাচ্ছে, ভিটামিন দিবে কোন? মাগন ট্যাঙ্কে নামে। গাড্ডা সব পাথরের মতো বসে গেছে, থকথক করছে পোকা, জল বহুত গন্দা। কোদালে ময়লা চাচতে চাচতে মাগন আপন মনে বলে, কাম পুরা করে পয়সা লিব মালিক। বহুত গন্দা বাবা, বহুত গন্দা। সব গাদা সাফ থোড়াই হবে বাবা, গাড্ডা কুছ জরুর থেকে যাবে মালিক। সব গাদা কখনো সাফ হয় না। নমস্কার, শেষ হলো আমাদের আজকের নিবেদন।